সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম হাতিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন। আপনাকে স্বাগত। কেমন আছেন? জি ভালো। দেখে আসি শিরোনামগুলো পত্রিকার। দৈনিক ইত্তেফাক, 100 দিনের মধ্যে ব্যাংকিং খাতের দুর্নীতির শ্বেতপত্র গভর্নর। পিলখানা হত্যাকাণ্ড, শেখ হাসিনা জড়িত, সরাসরি অভিযোগ ভুক্তভোগীদের। মামলার পুনঃতদন্তের আবেদন করতে পারবেন আসামিরা। আওয়ামী লীগ আমলে করা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আজ কূটনীতিকদের ব্রিফিং। চট্টগ্রামে শেখ হাসিনা, নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। টাকা ব্যাংকে ফেরত আনাই বড় চ্যালেঞ্জ। 6 মাসে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়েছে 43,392 কোটি টাকা। নারী চিকিৎসক ধর্ষণ হত্যা, ভারত জুড়ে 24 ঘন্টার ধর্মঘটের চিকিৎসকরা। এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা। সমকাল, শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা। 1 টাকা না দিয়েও নিয়মিত হাসান মাহমুদের ঋণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বিশ্ব গড়ার কৌশলে কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখতে হবে। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। শেখ হাসিনা, নওফেল সহ 34 জনের নামে হত্যা মামলা। আন্দোলনের সময় আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার, পৃথক ইউনিট হচ্ছে হাসপাতালে। 1000 কোটি 9-6 নাফিস চারাপাত দুদকের জালে। 1 বছরে কমেছে 677 কোটি টাকার রপ্তানি আয়। চিংড়ি রপ্তানিতে ধস। 3 দিনেই বদলে গেল জননিরাপত্তা বিভাগের সচিব। মানবজমিন, কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের স্থান দিতে হবে ডক্টর ইউনূস। বিপ্লব কেন ব্যর্থ হয়, মতিউর রহমান চৌধুরী একটা কলাম লিখেছেন। শেখ পরিবারের কে কোথায়, বড় পদক্ষেপ, আদালত থেকে সরছে লোহার খাঁচা। সেমিনারে বক্তারা, সরকারকে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যায় দিন, বাংলাদেশের আরও কাছে এমপক্স শনাক্ত। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ। দুর্নীতির স্বর্গরাজ্য রেলওয়ে। আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা। অবসরে যাওয়া 5 কর্মকর্তাকে চুক্তিতে সচিব নিয়োগ। কালবেলা, আতঙ্কে সেই পুলিশ কর্তারা। জাতিসংঘের বিবৃতি, আন্দোলনে 65-র বেশি শিশু নিহত। অংশগ্রহণমূলক নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরিবহন সেক্টরে দখলের প্রতিযোগিতা। দেশ রূপান্তর, অপ্রস্তুত বিশ্ববিদ্যালয় খুলছে আজ। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মেরামত দরকার। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে মামলা। তরুণদের কাজ দেখতে দ্রুত আসুন, নইলে মিস করবেন। ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা। অবসর থেকে ফিরিয়ে সচিব করা হলো 5 অতিরিক্ত সচিবকে। ব্যাংক, পুঁজিবাজারে সালমান আসর। পুলিশ টহলে যাচ্ছে দলগতভাবে। সময়ের আলো, প্রশাসনে কাটেনি অস্থিরতা, ভালো পদায়নের প্রত্যাশায় দীর্ঘদিন কোণঠাসা কর্মকর্তারা। চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন অবসরে পাঠানো একই ব্যাচের 5 সচিব। কেজিতে চিনির দাম কমল 10 টাকা। গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতায় ডক্টর ইউনূস। বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রে রাখতে হবে তরুণদের। খবরের কাগজ, প্রত্যাশার চাপে সরকার। গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত করতে হবে, নির্বাচন দিতে হবে সংস্কার শেষে, মানবিক দেশ গড়ে তুলতে হবে। ছাত্রদের 4টি চাওয়া রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসা সেবায় রাজনীতি, হয়রানির শিকার রোগীরা। আলোকিত বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। মোদীকে দ্রুত ঢাকায় আসার আহ্বান। গণহত্যায় 2 মামলা, হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু। করতোয়া, দুদকের টার্গেট আওয়ামী লীগ। স্বাস্থ্য খাতে সংস্কার, 90 দিনের কাউন্টডাউন শুরু। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চিফ অ্যাডভাইজার প্লেসড ম্যাসিভ রিফর্মস ইন স্টেট স্ট্রাকচার। গ্লোবাল অ্যাপারেল বায়ার্স বুস্ট সোর্সিং ফ্রম বাংলাদেশ। এমপক্স অ্যালার্ট, হাউ প্রিপেয়ার্ড ইজ বাংলাদেশ। হাসিনা, কাদের, নওফেল সু for student and teacher murder in Chittagong, Bogura. 5 retired officials appointed as secretaries. হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম। একই শিরোনাম অনেকগুলো পত্রিকায় পড়েছি, ভিন্ন ভিন্নভাবে।
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতা করেছেন। বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের কথা বলেছেন, অনেক সংস্কারের কথা বলেছেন, উন্নয়নের কেন্দ্রে তরুণদের রাখার কথা বলেছেন। একটা নির্ধারিত সময় শেষ হলে গণতান্ত্রিকভাবে নির্বাচন দেওয়ার পক্ষে সরকার এমন কথা বলেছেন। আর দেশের অন্যান্য খবরগুলো তো বলেছি, এখান থেকে যদি এখান থেকে আমরা শুরু করতে পারি। কারণ হচ্ছে বেশ কয়েকটা কথা, যে কথাগুলো বিচ্ছিন্নভাবে হয়তো এসছে, তো প্রধান উপদেষ্টা যখন বলেছেন তখন বুঝতে হবে যে আমরা ওনার মাথায় আসলে একটা হয়তো সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। যেমন উনি বলেছেন বাংলাদেশে দেখে যান যে তরুণরা বাংলাদেশকে বদলে ফেলেছে, এই গ্রাফিতির শহর, এই পরিবর্তনের শহর, এটাকে দেখে যান। তো তার মানে উনি মনে করছেন যে যে পরিবর্তনের কথা, সেই পরিবর্তনের শুরুটা ওনার দৃষ্টিতে সঠিক দৃষ্টি হয়েছে। এবং যেহেতু তরুণরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এই পরিবর্তনের তরুণরা নেতৃত্ব দিয়েছে, খুব স্বাভাবিকভাবেই তরুণদের কেন্দ্রবিন্দু রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজানো। এবং যে কোনো দেশে বা আমরা সবসময় দেখতে পাই যে একটা দেশ আসলে কতটা আগাবে, তার 20 বছর পর তার মডেলটা কী হবে, সেটা আসলে তরুণরা কেমন পারফর্ম করবে তার উপর নির্ভর করে। আমাদের এখানে যেটা হয়েছে যে তরুণদের পারফরমেন্স না, এখন আমরা তরুণদের নেতৃত্ব দেখেছি, দেখতে পাচ্ছি, এবং সেগুলো মানুষই দেখতে চাচ্ছেন। এবং আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের ইতিহাসে তো এরকম ঘটনা চিন্তাই করা যায় না যে জাস্ট বিশ্ববিদ্যালয়ে পড়া 2জন মন্ত্রীর পদমর্যাদায় সরকার পরিচালনায়, সেটাও একটা বিস্ময়কর বা যে কোনো দেশের ইতিহাসে একটা নতুন বিষয়। সো ওই দুজনকে রাখার মধ্য দিয়ে যেমন একদম আলোচনা ছিল যে তারা সরাসরি থাকবে কিনা, কিন্তু ওই দুজনকে রাখার মধ্য দিয়ে, এবং আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে আসলে এটার খুবই তিনি চেয়েছেন, অন্যরাও চেয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও মনে করেছেন যে তার এখানে তরুণদের সরাসরি অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ থাকুক, এবং আরও অন্যভাবে তরুণদের কীভাবে সংযুক্ত করা যায় সেটা নিয়েও ভাবা হচ্ছে। সো এবং এটার মধ্যে এই তরুণরা যেভাবে করতে চায়, যেভাবে দেখতে চায়, আমার ধারণা যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বিশ্বের তরুণদের নিয়ে কাজ করেন, মানে তরুণ মানে শুধু এখনকার তরুণ না, উনি যখন থেকে কাজ করছিলেন আমরা সেই সময়ের তরুণ, তারপরে হচ্ছে উনি বেড়েছেন, কিন্তু তারপরেও তরুণ, উনি যেহেতু সামাজিক ব্যবসা, নতুন চিন্তা, যে সব মডেল নিয়ে কাজ করেন, সেখানে তরুণদের আসলে সম্পৃক্ত করাটা খুবই জরুরি বিষয়। ফলে তরুণ মন, যদি ওনার বয়স 84, কিন্তু তরুণ মন বোঝা, এবং যে কথাটা আমরা বলি যে অনেক মানুষ বয়স হয়, তারুণ্য আসলে ঠিক সবসময় তো বয়সে না। আমরা যদি এই আমাদের উপদেষ্টা পরিসরে দেখি, সেখানে আমরা দেখবো যে অনেক প্রবীণ লোক, তরুণদের প্রবীণ লোক, কিন্তু এই প্রবীণ লোকদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু আমরা তারুণ দেখতে পাই। কীভাবে দেখি? যে দ্যাটস সো অ্যাক্টিভ। যেমন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 84 এজ, কিন্তু আপনি যদি ওনার কর্মকাণ্ড দেখেন, বিদেশে যাচ্ছেন, অলিম্পিক উপস্থিত থাকছেন, এখানে বক্তৃতা দিচ্ছেন, তার মানে এটা কিন্তু আমরা ধারণা করে এটা ম্যান অফ 30s, ম্যান অফ 40s যেরকম অ্যাক্টিভ, সেরকমই অ্যাক্টিভ ওনার প্রতিষ্ঠান উনি চালান, বা অন্যান্য আরও কয়েকজন যদি আমরা সিনিয়র সিটিজেন যারা আছেন দেখতে পাই। তার মানে হচ্ছে শারীরিকভাবে তরুণ এবং একভাবে চিন্তা করলে মানসিকভাবে তরুণ, এই ব্লেন্ডিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সবসময় আপনি খেয়াল করবেন যারা মানসিকভাবে তরুণ, তারা কিন্তু সবসময় তরুণদের ওয়েলকাম করে সব কিছুতে। যারা আসলে মানে মানসিকভাবে বৃদ্ধ, সে নিজে তরুণ হতে পারে, কিন্তু হচ্ছে মানসিকভাবে বৃদ্ধ, সে কিন্তু তরুণ নতুন কিছু। কাজী নজরুল ইসলামের যৌবনের গান একদম এক্স্যাক্টলি তাই। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা যেটা চাইবো, আমি মনে করি আইডিয়াল বিষয় হচ্ছে তারুণ্যের উদ্দীপনা, তারুণ্যের শক্তি, এটাকে নেওয়া, কিন্তু এটাকে অভিভাবকত্ব দেয়া। অনেক ক্ষেত্রে তারুণ্য একভাবে দেখতে চাইবে, তারা তাদের বিপ্লব করেছে, তারপর এরপরের জায়গা কি? এরপরের জায়গাটা হচ্ছে আমাদের দেশটা চলতে হবে, পরিবর্তন আসতে হবে। পরিবর্তনের জন্য প্রথম দরকার হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতার জন্য কী দরকার? দরকার হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা রেস্টোর হওয়া। তারপর কী দরকার? আমাদের প্রশাসন, সেটা একটা অর্ডারে আসা। এই জায়গাগুলো যখন হবে, যেমন ধরেন সরকার মানে কি? সরকার মানে তো হচ্ছে যে যারা তার তো অর্গানগুলো কাজ করতে হবে। তো এখন আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আসলে সেই অর্গানগুলো যেন প্রপারলি ফাংশন করে। এবং আমরা দেখতে পাচ্ছি সরকার অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তকে ব্যাকট্রেকও করতে হচ্ছে। এই ব্যাকট্রেককে আপনি দেখতে পারেন যে কারেকশন, কিন্তু একই সঙ্গে বারবার যদি দুটা তিনটা আপনি ব্যাকট্রেক করেন, তাহলে আবার মনে হবে যে তারা বোধহয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অস্থির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা এবং সচিবের ক্ষেত্রে আমরা দেখেছি দুটাই হয়েছে। 3 দিনের মধ্যে আজকে উপদেষ্টাও পরিবর্তন হয়েছে। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে আরও সমন্বিত আমরা বুঝতে পারি যে তারা মাত্র দায়িত্ব নিয়েছেন এবং একটা পুরো অর্ডার। বাংলাদেশে তো কখনো এরকম হয় নাই। আগে কী হয়েছে? সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হলে কী হয়? সব সিস্টেম ঠিক জায়গায় থাকে, সরকারের নতুন পরিচালনার লোকজন আসেন, এসে কী করেন? তারা প্রশাসন আস্তে আস্তে তাদের মতো করে সাজান। পুলিশে তারা তাদের লোক নিয়োগ দেন, পুরোনোরা আস্তে আস্তে ডিসকার্ড করেন যাতে চলতে থাকে। কিন্তু এবার যেহেতু ধরুন পুলিশ বাহিনী তো হারিয়ে গেছে, ফলে পুলিশ বাহিনীকে আপনি কী করবেন? প্রশাসন অনেক লোক যাচ্ছেন না। তো এখন আমার যেটা মনে হয় পুলিশ বাহিনীর যারা শীর্ষ পদে ছিলেন 1, 2, 3, 4, 5
এদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা নাই বা আরও অনেকেই নাই। এখন তাহলে কি হবে, অন্য জায়গার চেয়ে তো এবার চ্যালেঞ্জটা অনেক বেশি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে একটা সরকার আসে উইথ এ পলিটিক্যাল পার্টি একটা স্ট্রাকচার সহ, তারা তো একদম তারা নিজেরাও তো খুব সংগঠিত ছিলেন। অন্য জায়গায় যখন সরকার আসে দেখো সরকারের ওই দলের লোকজন তারা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড ছিলেন। এখানে নানাজন নানা জায়গা থেকে, যদিও তারা লাইক মাইন্ডেড মোস্টলি, নানাজন নানা জায়গায় কাজ করেন, নানান প্যাটার্ন, এবং তারা ঠিক এই কাজ করার অভিজ্ঞতা তারা তো আসলে ভাবেনও নাই। তো ফলে অনেক বড় দায়িত্ব। কিন্তু একটা জিনিস হচ্ছে সেই ক্ষেত্রে পুরনো কিছু জায়গা আছে আপনি চেঞ্জ করবেন, কিন্তু একই সঙ্গে স্থিতিশীলতা খুব জরুরি, এবং আমার কাছে মনে হয় যে উপরের জায়গাটা ঠিক করে নিচের জায়গাটুকুতে ঢালাওভাবে না করে জিনিসটা স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, স্ট্রাকচারটা ঠিক রেখে উপরের জায়গাটা পরিবর্তন করে তারা চেঞ্জ করবেন। এবং উপরের যে লোকটা আসবে, আমি প্রশাসনে বলছি তারা এসে, কারণ প্রশাসন তো প্রশাসনের লোকে ভালো বুঝবে, তো প্রশাসনে সত্যিকারের অর্থে পরিবর্তনে বাংলাদেশ বা এই নতুন ধরনের মানসিকতা বা তাদের মানসিকতার লোক দেবেন, উনি এসে জিনিসটা রিস্ট্রাকচার করবেন। সো এইরকম জায়গায় যাওয়া বোধহয় ভালো, এবং আপনি পুরো বাহিনী পুরো প্রশাসনকে তুমি বাদ দিতে পারবেন না। ফলে এদের মধ্যে আসলে কারা দুর্নীতি করেছেন ধীরে ধীরে তাদের শনাক্ত করা, তাদের বিদায় করা, কিন্তু ওই একই সঙ্গে তারা যখন যাবে আরেকজনের রিপ্লেস করতে পারে। রিপ্লেসমেন্ট ছাড়া সরকার গভর্নমেন্ট চলে না। আপনি একজন ধরুন খারাপ ছিল তাকে বিদায় করে দিলেন, কিন্তু ওই কাজটা তো করতে হবে, যেটা আমরা পুলিশ বাহিনীর ক্ষেত্রে দেখেছি যে 3-4 দিন 5 দিন তো আসলে খুবই আমরা এখন রেস্টোর হয়েছে, পুরোপুরি হয়নি। এবং আমাদের কাছে যেটা নিউজ দেখবেন, পুলিশ এখন টহলে যাচ্ছে, দলবদ্ধভাবে যাচ্ছে, পুলিশ প্রস্তুত, জি পুলিশ ওইভাবে প্রস্তুত না, পুলিশের গাড়ি তার ম্যান পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে সরঞ্জাম সেটাও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, কত 50-60%, 40-50% আসলে এক রায় হিসাবে আমরা দেখেছি। ফলে এগুলো আবার ইকুইপড হতে হবে। সো অনেকগুলো চ্যালেঞ্জের কাজ, সেই চ্যালেঞ্জের কাজটা করার ক্ষেত্রে, এবং দেখেন একই সঙ্গে যেটা হয়েছে আরেকটা ইন্টারেস্টিং, নানান সেক্টর থেকে নানান রকম দাবি দেওয়া উঠছে, যেহেতু গত 15 বছরে বঞ্চিত আছেন। আবার এইসব ক্ষেত্রে কিন্তু অনেকে সুযোগটা নেওয়ার চেষ্টা করেন, যে নতুন সরকার যেহেতু দাবি করে যাচ্ছে, সবাই দাবি করছেন, সরকার যদি দাবি পালন করতে যায়, এই জন্য আমার মনে হয় সবার উচিত সরকারকে সময় দেওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে তারা সব কিছু ঠিক থাকবে। যদি সরকার এস্টাবলিশ হয়, তারা যদি তাদের কমান্ড এবং তাদের প্যাটার্ন এস্টাবলিশ করতে পারে, তাহলে কিন্তু সব দাবি দেওয়া অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে। কিন্তু সরকার এসে বসার আগে যে ক্রমাগত দাবি দেওয়া, এটা আসলে বাড়তি চাপ হচ্ছে কিনা, এগুলো কীভাবে, এখন ঘটনা হচ্ছে এইসব জিনিসও আসে, কারণ অনেকে মনে করছে এই সময় সুযোগটা নেই, বঞ্চিত হিসেবে দাবি করছে, অনেকে বঞ্চিত বলে দাবি করছে, অনেকে বঞ্চিত, আবার অনেকে বঞ্চিত বলে দাবি করছে, অনেকে সুযোগ নেওয়ার লোকজনও বঞ্চিত বলে দাবি করছে, এরকম জিনিসও কিন্তু আসছে। আবার ধরেন যে যারা আন্দোলন করছে তাদেরও এক ধরনের জায়গা আছে, এবং সেই আন্দোলনের নাম ভাঙানোর বিষয় আমরা দেখতে পাই। যেমন আজকে আমি দেখলাম হাসান আব্দুল্লাহ বোধহয় একজনকে শনাক্ত করেছেন যে সমন্বয়ক, ভুয়া সমন্বয়ক, তারা টাকা পয়সা তোলার চেষ্টা করছেন। হাসনাতের আমি একটা খবর দেখলাম, হাসান আব্দুল্লাহ নিজেই মনে ধরেছেন বা বলেছেন, এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখলাম। এরকম ঘটনা ঘটছে সমন্বয়ক, কারণ এই জিনিসটা হয় কি, প্রত্যেক জিনিসটা এস্টাবলিশমেন্ট আনতে হবে। এখন এই ছাত্রদের ব্যাপারে কী করা যায়, তাদের অংশগ্রহণ থাকবে, কেউ তো সরকারে আসবে, সবাই তো পারবে না। আমার যেটা মনে হয় এটাকে একটা সিস্টেমেটিক জায়গায় নিয়ে আসতে হবে। সিস্টেমেটিক জায়গাটা কি হতে পারে, যে আপনি ছাত্র সংসদ নির্বাচনটা করলেন, সব কলেজ ইউনিভার্সিটির একটা নির্বাচন একটা সার্টেন টাইমের মধ্যে করলেন, করে তারা ভিপি জিএস কমিটি হলো, হয়তো এই সবগুলো কলেজ ইউনিভার্সিটি ভিপি জিএস বা ছাত্র প্রতিনিধি তাদেরকে নিয়ে আপনি একটা বডি করলেন, 400-500 ছাত্রের একটা বডি করলেন, তারা হয়তো মাসে একবার নিজের মধ্যে কথা বললো, তাদের সঙ্গে তো সরকার এক ধরনের, তারা তরুণ সমাজের প্রতিনিধি হয়ে গেল। এরকম একটা জিনিস করা যায়, মানে জিনিসটাকে সিস্টেমে রাখতে হবে। যদি সিস্টেমে রাখেন তাহলে সবসময় তারুণদের কণ্ঠস্বরটা আপনি শুনতে পারবেন, এবং তারুণদের কণ্ঠস্বর শোনা অন্য যে কোনো সময় এখন বেশি গুরুত্বপূর্ণ বিকজ অফ দিস, মানে এই ফেসবুক, এটা কিন্তু আমরা সিনিয়র সিটিজেনরা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না এই যে সময় পরিবর্তন। কারণ আপনি দেখবেন, আমরা যদি আগে দেখি বোমার্স জেনারেশন এক্স ওয়াই, মানে তাদের সঙ্গে এই পরের জেনারেশন খুব ফাস্ট ফরওয়ার্ড, মানে চেঞ্জটা হয়েছে। আগে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে কিছু কিছু জায়গায় বদল হতো, বদলটা স্লো ছিল আমরা আমাদের সিনিয়র সিটিজেন, কিন্তু এখন অনেক কুইক, কারণ হচ্ছে তাদের হাতে দুনিয়া, তাদের ডিভাইস, তারা যে কোনো কিছু করতে পারছে, যে কোনো কিছু জানতে পারছে। ফলে এর সঙ্গে তাল মেলানোর জন্য আসলে সম্পৃক্তি, তরুণদের কণ্ঠস্বর শোনা, এবং এটাকে একটা ফর্মুলেটেড ওয়েতে নিয়ে আসা। যেমন আমি মনে করি যে সরকারকেও যদি আপনি চান, সব কিছু তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং সেরকম চিন্তা আমরা অতীতেও দেখেছি, অতি উৎসাহে ব্যর্থ হচ্ছে। এই সিস্টেম, এই প্রক্রিয়া বজায় রেখে তো আগাতে হবে। তো আগানোর ক্ষেত্রে আমাদের দেশে কী হয়, সরকার আসলে অনেক শক্তিশালী, সরকার এত ক্ষমতাবান যে তারকে দায়িত্ব নেওয়ার সঙ্গে সে অনেক ক্ষমতা পেয়ে যায়, এবং ক্ষমতা পেয়ে আমাদের সরকারগুলো যেটা করেছে, তারা আমাদের সবগুলো সাংবিধানিক যে প্রতিষ্ঠান যারা ওয়াচডগ হিসেবে কাজ করতে পারে সেগুলোকে ভেঙে ফেলেছে। এটাই হয়েছে প্রবলেম। আসলে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক লোকজন যারা রাজনীতি করবে, তারা দল পালবে, দল পোষবে, আমাদের থার্ড ওয়ার্ল্ড ফেনোমেনা তাই হয়। কিন্তু থাকে আসলে সরকারকে এক ধরনের নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান, লাইক দুদক, লাইক আপনার সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, এই জায়গাগুলোতে আসলে স্বয়ংসম্পূর্ণ, আইনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা জানি যে তারা আসলে সরকারের অংশ হয়ে পড়ে। এবং গত 15 বছরে, মানে ইনফ্যাক্ট 91 থেকে চিন্তা করে এই চর্চা হয়েছে, দলীয়করণ হয়েছে, গত 15 বছরে এক সরকার টানা করেছে বলে সেটা অনেক বেশি দৃশ্যমান হয়েছে, এবং সরকার ক্রমে আরও শক্তিশালী হয়েছে।
এখন আসলে আপনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি এই জায়গাগুলোতে বের করে না কীরকম জাস্ট সে ফর এন এক্সাম্পল আপনি যদি ধরেন এরকম ঠিক করেন যে দুদকের প্রধান কমিশনার কে হবে তার উপরে কিন্তু নির্ভর করে অনেক কিছু সেই লোকটা যদি প্রপার হয় আপনি দেখবেন অনেক কিছু কিন্তু ঠিক হয়ে যাবে ব্যক্তিত্ব এবং প্রপার আমাদের মুশকিল হচ্ছে সরকার যেহেতু তাকে নিয়োগ দেয় ফলে কিন্তু উনি সরকারের লোকে থেকে যান এবং সরকার সাধারণত তার বাধ্য লোকটাকেই দেয় যে তার কথা শুনবে এই তো সিস্টেমটা আমরা এরকম জাস্ট থিঙ্কিং যে এরকম যদি হয় যে আসলে এরকম একজন লোক দেবে যে সরকার এবং সংসদে সরকার এবং বিরোধী দল বা প্রধানমন্ত্রী যিনি থাকবেন এবং বিরোধী দল মিলে দেবেন এরকম একটা জায়গায় যদি দেওয়া যায় তাহলে দেখেন আপনি খুব সুযোগ নাই এমন একটা প্রপার লোক কিন্তু একটা লেভেলে হতে পারে পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় গুরুত্বপূর্ণ পদ সরকারি সংস্থার যেগুলো এরকম দেওয়া হয় ইলেকশন কমিশন এইসব বিষয়ে যদি আমরা এই জায়গাগুলোতে যাই তাহলে তারা সরকারকে শাসন করতে পারে করলেই আপনি অনেক কিছু কমে যাবে দেন আস্তে আস্তে রিফর্ম এবং সিস্টেম হবে জাস্ট আমি এই কথা বলছিলাম এখন আসেন নির্বাচনের বিষয়ে যে কথাটা বলছেন খুব ন্যাচারালি যখন অন্য একটা সরকার নেই সবসময় তো আসলে গণতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আসছি এবং আমাদের লড়াই তো গণতন্ত্রের লড়াই আমরা 90-তে একবার গণতন্ত্রের লড়াই করেছি ইভেন 2008-এও তো একরকম গণতন্ত্র রিস্টোর করতে হয়েছে এইবারও তাই তবে এইবারের অন্য দুইবার চেয়ে এবারে পার্থক্য হচ্ছে ইনফ্যাক্ট 2008-এও ছিল প্রথমে কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে কিন্তু কেউ নির্বাচন চায় নাই সবাই কিন্তু সংস্কারের পক্ষে সবাই ছিল তো এইবারও আসলে বিষয়টা তাই তবে ওইবারের চেয়ে এবারের বিষয়টা বেশি এইবার একটা রিজেকশন আমরা দেখেছি এক্সট্রিম লেভেলের রিজেকশন মানে এবং সেটাতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছিল না ছাত্র জনতা ছিল রাজনৈতিক দলগুলো আসলে এখানে ব্যাকবেঞ্চের প্লেয়ার ছিল ফলে খুব ন্যাচারালি যে এরপরই এই দাবি নাই যে কালকে ইলেকশন করে আরেকজনকে দাও এটা নাই এই দাবিটা বরং রাদার কি যে কিছু রিফর্ম দরকার আমরা যে দুই দলের যে এই যে 5 বছর অথবা একদল গিয়ে যে আপনি দেখেন ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক গ্র্যাব করার চেষ্টা করে আওয়ামী লীগ সাফল্যের সঙ্গে করেছে কিন্তু বিএনপিতেও চেষ্টা করেছে 2006-এ তো এই জায়গা থেকে বের হওয়া একটা সিস্টেম করা যাতে সিস্টেমে সবাই থাকবে তো সেইটা করার জন্য একটু সময় আসলে দেওয়া দরকার এবং যেহেতু 15 বছরের পর আমি যেটা মনে করি সরকারকে আসলে প্রথম সেটেল হতে দেওয়া উচিত তারপর হচ্ছে সরকারের যে জায়গাগুলো যাবে তখন আমরা সরকারকে দেখব সরকার যদি ধীরে ধীরে একটা ফ্রেমওয়ার্ক থাকবে নিশ্চয়ই রূপরেখা থাকবে যে কবে আমরা ইলেকশন যাইতে পারি সেটা যাওয়ার জন্য একটা প্যারালাল প্রসেস চলবে আমি মনে করি এবং প্যারালালি হচ্ছে আমাদের যে সংস্কারগুলো আমি যেটা বলছিলাম যে রিফর্ম ইন দ্যাট সেন্স যাতে আসলে সরকারের কাছে আমরা ক্ষমতা একটা সরকারের কাছে দিলাম সে যদি আবার এরকম যেন না হয়ে উঠতে পারে সেই জায়গাগুলো ঠিক করা একদিকে নির্বাচনের জায়গার দিকে যাওয়া আবার প্যারালালি হচ্ছে সরকার ক্ষমতায় গিয়ে যেমন অনির্বাণে গভর্নমেন্ট কিন্তু একটা কাজ করেছিল আমরা অনেক কিছু হতে চেষ্টা করি সেটা হচ্ছে ছবি সহ ভোটার তালিকা এটা কিন্তু একটা বড় কাজ হয়েছিল তার ফলে আপনি যত কিছু করেন এখন কিন্তু আপনি চাইলেই মোটামুটি একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারেন যদি ইলেকশন কমিশন ঠিক থাকে কারণ আপনি ভুয়া ভোট যেটা আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল সো আপনি যত কিছু করেন এটা কিন্তু একটা বড় বেস হয়েছিল পরে 15 বছর আমরা সেটা ধরে রাখতে পারি নাই কিন্তু বেস হয়েছিল ঠিক এরকম কিছু কাজ করে ফেলা যাতে আপনি এবং তারপর সঠিক লোক নিয়োগের 5টা-6টা জায়গায় অনেকগুলো জিনিস হয়ে যাবে আমি মনে করি প্যারালালি এই সংস্কার এবং সংস্কারের ক্ষেত্রে কনসেনসাস গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কনফিডেন্স নেওয়া গুরুত্বপূর্ণ সব মতের আসলে কথা শোনা গুরুত্বপূর্ণ যাতে তাইলে যদি হয় তাহলে আমরা সত্যিকার চেঞ্জ পাবো তো প্রধান উপদেষ্টা আজকে যেটা জানিয়েছেন কারোর মধ্যে এই মানসিকতা হয়তো তৈরি হয়েছিল যে ওনার মধ্যে এইটাই চালিয়ে যাবে নির্বাচন উনি আজকে এটা বলে দিয়েছেন যে তার মানে তারুণ্য থাকবে বিপ্লবের স্পিরিট থাকবে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকবে এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে অ্যাকোমোডেট করে আমরা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার দিকে আগাবো যে গণতন্ত্র আসলে আমাদেরকে সত্যিকার অর্থে গণতন্ত্র মানে তো মানুষের শাসন গণতন্ত্র মানে তো আজকে আমরা বলছি যে বিপ্লব করে মানে নিচ্ছি বিপ্লব করে না গণতন্ত্র মানে তো মানুষ ভোট দিয়ে তার শাসক নির্বাচন করে কিন্তু গিয়ে সেই শ্রেণী আসলে শোষক হয়ে যায় সেই শ্রেণী যে তার ভোটার যে আসলে তাকে তৈরি করেছে মানে তার নিযুক্তিদাতা তাই তো ভোটারের আমরা তো ঠিক করি সে গিয়ে এটা ভুলে গিয়ে তাকে বরং তাকে প্রজা মনে করা শুরু করে তাকে মানে দাস মনে করা শুরু করে এই মানসিকতাকে বের করার জন্য যে প্রক্রিয়াটা দরকার এই প্রক্রিয়ার জন্য সময় দেওয়া উচিত তো মনে রাখতে হবে আলটিমেটলি আমাদের নির্বাচন এবং গণতন্ত্রে যেতে হবে মামলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে দেখেন এটা তো খুব আরেকটা বিষয় আমি শুনতে চাইব প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ 2009 সালে পিলখানা হত্যাযজ্ঞ হয়েছিল 57 জন সেনা কর্মকর্তা 17 জন বেসামরিক মানুষ মারা গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ওইখানে যে পূর্ণ তদন্ত তখনকার বিডিআর যে ডিজি তার ছেলে তিনি বলেছেন যে তিনি মনে করেন যে এখানে সর্বোচ্চ পর্যায়ে থেকে শেখ হাসিনা ফজলেনুর তাপস এবং হচ্ছে শেখ সেলিম উনি বলে এই তিনজনের নাম বলেছেন যে তখনকার নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিল এটা নানানভাবে কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি কিন্তু সেই কথাগুলো কখনো কংক্রিট আকারে আসেনি বলার সুযোগও ছিল না বিচ্ছিন্নভাবে কিন্তু নানান ফোরাম থেকে এসছে যে আসলে এই লেভেলের মানে কিলিং এই লেভেলের বিদ্রোহ এটা মানে সম্ভব কিনা তো আজকে যেহেতু কথা আসলে একদম তার পরিবার থেকে
ফলে খুব ন্যাচারালি এটা এখনকার যে সরকার, তারা তো পুরনো সরকারের অনেক কিছুই তারা অলরেডি তারা শুরু করেছেন, দেখবেন। তো আমরা চাইবো যে তদন্ত হোক, এবং তদন্তটা আমরা খুবই চাইবো যে সেই তদন্তটার জন্য একদম মানে এটাও যেন আবার জাস্টিস বা বায়াস না হয়। কারণ আপনি কিন্তু ধরেন আমরা গত 15 বছর যে বিচার চাই, কিন্তু গত 15 বছরে কিন্তু তারাও কিন্তু আগের সরকারের বিচার করেছে, রাইট? তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে মামলা দিয়েছে, 400-500 মামলা দিয়েছে, কিন্তু সেগুলো হয়রানিমূলক মানুষের কাছে মনে হয়েছে বলে এর মধ্যে কিছু কিছু মামলা হয়তো সঠিক ছিল, কিন্তু বেঠিক মামলা, নির্যাতন করা এবং অতি বাড়াবাড়ির কারণে কোনো কিছু আসলে শেষ পর্যন্ত বিচারটা হয়নি। এবং বিচারের ক্ষেত্রে কি মানুষের কাছে মনে হইতে হবে যে জাস্টিস বিচার হচ্ছে, হ্যাঁ, যে জাস্টিস মানে শুড অনলি নট বি ডান, ইট সিম টু বি ডান, যে বুঝতে হবে যে এটা আসলে বিচারটা হয়েছে। এই পারসেপশনটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এই পারসেপশনের ক্ষেত্রে কিছু কিছু কাজ নতুন ধরনের হওয়া উচিত। যেমন আমরা কিছু কিছু জায়গায় আমি কিন্তু দেখেছি মানুষের যে অমুককে ওইখান থেকে গ্রেফতার করেছে, এ বলছে ওইখান থেকে গ্রেফতার করা হয়েছে, একরকম শোনা যাচ্ছে, 2-3 রকম আমরা দেখেছি। এই জায়গাগুলো কিন্তু সেই পুরনো ছবি, স্মৃতি কিছু হলে মানুষকে মনে করিয়ে দেয়। সো এটা হলে পারসেপশনটা নষ্ট হয়ে যাবে, ট্রাস্টটা নষ্ট হয়ে যাবে। এবং আস্থা এমন একটা জিনিস না, একবার নষ্ট হলে এটা ফেরানো যাবে না। তখন আমরা চাইবো যে বিচারটা হবে সেই বিচার জন্য যে, এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ সরকার তো ঠিক মতো করেনি বলেই তো আসলে তাদের এই অবস্থা। বাংলাদেশে তো কোনো দলকে আসলে এইভাবে ক্ষমতাচ্যুত হতে হয় নাই, তাই না? এরকম পাবলিক জাস্টিসের মাধ্যমে এরকমভাবে করা, যারা এখন বেরোতেই পারছে না, যারা এখন আসলে রাজনৈতিক নির্বাচনে হারলে একটা দল বা ক্ষমতাচ্যুত হলে তো তার তো একটা রাজনৈতিক জায়গা থাকে, সেই জায়গাটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছে। কেন? এইসব কারণে। আমরা চাইবো যে এইবার যেন সেই বিচারটা তাদের উপর দিয়েই বিচারটা করে যেন বোঝানো হয় যে না, নতুনভাবে নতুন ধরনের আগাবে। মানুষের প্রাথমিক ক্ষোভ বিক্ষোভ এগুলো স্বাভাবিক, এগুলো সাধারণ সরকার পরিবর্তন করলে হয়। এবং আমাদের যেহেতু পুলিশিং ছিল না, ফলে কিছু কিছু ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের জায়গাটা ছিল, বা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অনেক হামলা হয়েছে, যেগুলো কোনোভাবে আইনগতভাবে কোনো সাপোর্টযোগ্য না, কোনোভাবে সাপোর্টযোগ্য না। যে হবে তাদের বিচার হবে লইজ দেয়ার, এবং যখন যদি এইটা না হয় তাহলে আর কিসের চেঞ্জ হলো। সো আমরা চাইবো যে এইভাবে বিচারটা হোক, শেখ হাসিনা সহ যাদের সঙ্গে মামলা হচ্ছে সেই মামলাগুলো সঠিক বিচার হোক, এবং যার যতটুকু প্রাপ্য শাস্তি সেটা আসলে পাক যাতে, এবং এই বিচারগুলো সুষ্ঠু বিচার হলে কিন্তু মানুষের মধ্যে পরবর্তী যারা সরকার আসবে তাদের জন্য এটার মেসেজ হবে। কিন্তু অতীতে আমাদের এই মেসেজ দেওয়ার চেষ্টাটা আসলে সঠিক পথে যায়নি বলে আসলে মেসেজটা যায়নি। কারণ যখনই রাজনৈতিক হয়রানির জায়গায় চলে গেছে, অতীতে আমরা দেখেছি যে মির্জা ফখরুলের বিরুদ্ধে ধরেন মামলা, এনিবে না তো সোহেল, ওনার বিরুদ্ধে মানে 400-500 মামলা ছিল। মানে তাকে এরকম হতো যে তাকে প্রতিদিন সকাল 10টায় অফিস করার মতো প্রতিদিন তাকে আদালতে যেতে হতো, তার দিন কাটতো এরকম। সো আমরা যেটা চাইবো যে সঠিক বিচার হোক এবং শাস্তি হোক। আর বিডিআর বিষয়ে যেটা বললেন, কথা ছিল তখন থেকে, কিন্তু এক ধরনের একটা বিচার হয়েছে, অনেক লোককে শাস্তি দেওয়া হয়েছে, তখন একটা তদন্ত কমিশনও বোধহয় হয়েছিল। আমরা চাইবো যে পুরো জিনিসটা সমন্বয় করে একটা সঠিক হোক, কারণ দেশবাসী যারা হারিয়েছে তাদের তো মানে বিচার পাওয়ার রাইট আছে, একই সঙ্গে দেশবাসীরও জানার একটা রাইট আছে। বিচার তো মনে করেন যে আপনি অন্যায় করলেন, আপনার প্রতি আপনার বিচার হলো, বিচার শুধু এখানেই শেষ না, কিন্তু এই বিচারটা হওয়া মানে আরো 5 জন দেখে বুঝবে, আচ্ছা তাহলে আমি যদি এরকম অপরাধ করি, হ্যাঁ তাহলে এরকম অবস্থা হতে পারে, এই মেসেজটুকু দেওয়া। ফলে এটা, এবং যেহেতু এটা আমাদের একটা বাহিনীর টপ লেভেল আনপ্রেসিডেন্টেড ঘটনা, এতজন মানুষের মৃত্যু, এরকম এত আপনার ধরেন নৃশংসতা চূড়ান্ত হয়েছিল 2 দিন 3 দিন, আসলে আমরা তো পরে জেনেছি অনেকগুলো জিনিস। ফলে এই জায়গাগুলোতে যে বা যারা যুক্ত ছিল, এটা আসলে ইতিহাসের স্বার্থে প্রয়োজনে আমাদের আসলে জানা দরকার। আমরা আশা করব যেটা একদম স্বাস্থ্য খাতে সংস্কার 90 দিনের কাউন্টডাউন শুরু হয়েছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যাচারালি তারা কনসার্ন। আমরা গত 2 দিন ধরে দেখছি তারা খুবই উদ্বিগ্ন যেটা নিয়ে, যে আমরা যারা হয় যখন কোনো জয় হয়, আনন্দ হয়, আমরা উদযাপনে গিয়ে অনেক ক্ষেত্রে পেইনটুকু ভুলে যাই, পিছনের কাজটুকু, যারা নেপথ্য লোক ছিল এটা ভুলে যায় একদম। যদি আমরা আমাদের 71 মুক্তিযুদ্ধ থেকে যদি চিন্তা করি, আপনি দেখবেন যে অনেক মানুষ আসলে তার রিকগনিশন পায় নাই। রিকগনিশন আমি শুধু টাকা পয়সা বা সুবিধার্থে বলছি না, তাকে রিকগনাইজ করা মানে সম্মানিত করা, এবং সম্মানিত করা মানে কি, এটাও ইতিহাসের আপনার দায়িত্ব। তাকে এটা করা মানে কি, মানে পরবর্তীতে আবার এরকম প্রয়োজন দেখা দিলে একটা লোক ইন্সপায়ার হবে যে আরে এরকম কাজ করলে তো আসলে মানুষ মনে রাখে, রিকগনাইজ করে, এরকম ভাবে দেয়া। তো সেটা আসলে অনেক ক্ষেত্রেই হয় না। 90-এর গণ আন্দোলনে দেখেছি, বা অন্যান্য অনেক আন্দোলনে আমরা দেখেছি অনেকে হাহাকার করেছে, সামনের সারিতে লিডাররা সামনে এসছে, পেছনের কর্মীরা করছে। এবার যেহেতু সাইজটা অনেক বড়, মানে আপনি নিহতের সংখ্যা এটা সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে, আহত অনেক বেশি, হাসপাতালে এটা নিয়ে কথা হচ্ছিল এবং সবাই কিন্তু আশ্বাস দিচ্ছিলেন। তো কালকে আসলে গতকালে আমরা দেখলাম যে তাদের একটা অবস্থান, যে আসলে এখনও ব্যবস্থা কেন নেওয়া হলো না, কেন আহতদের চিকিৎসা মানে সঠিক দিকে যাচ্ছে না, এরকম। তো তারই অংশ হিসেবে আজকে তারা হাসপাতালে গিয়েছিলেন, এবং গিয়ে তারা বলেছেন যে তাদের আসলে
চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা এনশিওর করতে হবে এবং চিকিৎসা খরচ অলরেডি যেটা সরকার বলেছে সেটা এখন সরকারে যেটা হয়, বাংলাদেশ সরকার তো অনেক কিছু বলার পর অনেকগুলো প্রক্রিয়া থাকে এটা করতে করতে করতে, এবং অনেক সময় ওই প্রক্রিয়ার ভিতরে সরকারের টপ লেভেলে অনেক সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু দেখা গেলো যে ওইটার প্রক্রিয়ার ভিড়ে, কারণ টপ লেভেলে যারা মন্ত্রী বা উপদেষ্টা বা এই লেভেলে থাকেন তাদের আসলে সব মাইক্রো লেভেলে তো খেয়াল করার সময় থাকে না। এই সুযোগটা আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আটকে যায়, এবং কিছু মানুষ আছে এই ব্যবস্থার সুযোগে, এই যে ফাইল চালাচালির সুযোগে আসলে জিনিসগুলো চাপা দিয়ে দেয়। তো ছাত্ররা যেহেতু ভিজিলেন্ট হিসেবে তারা আসলে যেহেতু অনেক ভিজিলেন্ট ফোর্স, তারা এটা খেয়াল করছেন এবং গিয়ে তারা বলেছেন, এবং সেটার পার্ট হিসেবে উঠে এসছে যে স্বাস্থ্য সংস্কার দরকার, এবং ডেফিনেটলি স্বাস্থ্য সংস্কার দরকার। স্বাস্থ্যে ডেভেলপমেন্টটা হয়েছে, আমাদের বড় বড় হাসপাতাল হয়েছে, প্রাইভেট হাসপাতাল, সেগুলো অনেক টাকা দিলে আপনি চিকিৎসা পাবেন, কিন্তু সরকারি যে হাসপাতাল সেটার অবস্থা আসলে ভালো না। কিন্তু আপনি দেখবেন ভালো ডাক্তার, ভালো সরঞ্জাম সব সরকারি হাসপাতালে, কিন্তু বিকজ অফ দ্য প্রেশার, অনেক মানুষ, আমাদের দেশে মানুষের সংখ্যা অনেক বেশি, তো এটা আসলে বেশ একটা কঠিন ডাইনামিক্স। এটা চাইলেই আসলে কালকে আমি করতে পারবো না, কারণ আপনি যদি ঢাকা মেডিকেল একদিন সকালে যান, আপনি দেখবেন প্রথমে আপনি দেখবেন যে একই, মানে বিস্মিত হবেন। তারপর আপনি যখন তাদের প্রত্যেকের সমস্যা জানবেন, গিয়ে দেখবেন যে ডাক্তার তার তুলনায় কয়েক গুণ বেশি রোগী। তারপর আপনি দেখবেন যে হয়তো আপনি ব্লাড দিতে যাচ্ছেন শত শত লোক, ফলে দালাল তৈরি হচ্ছে। মানে পুরো সিস্টেমটা যেভাবে চলছে তাতে আসলে ব্রোকার তৈরি হয়, কারণ তখন কি একজন লাইনে দাঁড়িয়েছে, একে 5 টাকা দিলে যদি পাওয়া যায়, বিকজ সবাই তো সেখানে অসুস্থ গরিব মানুষ। তো এই জন্য আমি মনে করি যে পুরো বিষয়টার জন্য স্বাস্থ্যের জন্য একটা ওভারঅল আসলে নতুন স্বচ্ছ চিন্তা করা উচিত, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার। অন্যান্য দেশ কি করে, যেমন আমাদের দেশে ধরেন আপনি, আমাদের দেশে খুব বেশি সময় পাবো না, শিক্ষা খাতে যেতে চাই, ইউনিভার্সিটি এবং তো ফলে আমার আমাদের দেশে একটা মজার জিনিস, আপনি অসুস্থ হলে দেখবেন যে আমরা সাধারণত জ্বর হলেই কিন্তু আমরা স্পেশালাইজড ডাক্তারের কাছে চলে যাই, অথবা ওনার কাজ কিন্তু সেটা না। জিপি সিস্টেমটা চালু করা, স্বাস্থ্য বীমা জিনিস হচ্ছে এগুলো, আপনি চাইলেই হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে বদলাতে পারবেন না। এই জন্য আমি বলি স্বাস্থ্য বীমা চালু করা, জিপি সিস্টেমটা চালু করা, যেসব উন্নত দেশে আছে সেগুলোর বেসিকগুলো ধরে আস্তে আস্তে করে আগানো, ফলে তারা যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খুলছে। জি জি, এটা ডেফিনেটলি এটা খুবই সিগনিফিক্যান্ট, এবং আমাদের কাগজে এটাকে আমরা প্রধান আজকে, কারণ এখান থেকে আসলে তো যেহেতু এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এই আন্দোলনটাই, যদি আমি চিন্তা করি, এটা শুরুই তো হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পরে পুরো দেশে ছড়িয়েছে এবং তারপরে জনতার কাছে গিয়েছে। সো সেই বিশ্ববিদ্যালয় আসলে খুলছে। এখন যেটা হয় যে ছাত্রদের একটু আর্লি হলো কিনা, আমরা আজকে দেখেছি যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা ভালো না, যে উপাচার্যরা পদত্যাগ করেছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা ধরি, উপাচার্য নেই, নতুন উপাচার্য এখনো নিয়োগ দেওয়া হয়নি, তার মানে তো এই অবস্থায় কীভাবে চলবে? সিন্ডিকেট মিটিং দেখার দরকার, কিন্তু উপাচার্য নেই, কীভাবে সিন্ডিকেট হবে? সো অনেক রকম সমস্যার জায়গা আছে, ফলে এটা একটু আর্লি হয়ে গেলে কিনা এটা প্রশ্ন আছে। কিন্তু আমার যেটা মনে হয় সম্ভবত অনেক জায়গায়, কিন্তু আমি কিছুদিন বিশ্ববিদ্যালয়ে যাই, তারা অ্যাডমিন খুলেছে, তারা সম্ভবত চাচ্ছেন যে ছাত্রদেরকে আসলে শিক্ষাঙ্গনে ফিরে আনা, এনে আস্তে আস্তে কাজ করবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।